মাশাআল্লাহ, মনে হচ্ছে এক টুকরো নীল আকাশ আমার সামনে দাঁড়িয়ে। বলেই কপালে একটা প্রেমের পরশ এঁকে দিল। মেহবিন হেসে বলল, শুক্রিয়া জনাব, আপনাকেও অনেক সুন্দর লাগছে কাব্য, মাশাআল্লাহ। শুক্রিয়া। তো এখন যাওয়া যাক। তা প্রথমে কোথায় যাবে? আজকের দিনটা আপনার নামে, আপনি যেথায় ইচ্ছা সেথায় যান। মুখর হাসলো, তারপর মেহবিনের হাত ধরে সব তালা দিয়ে বের হলো। এখন ওদের একসাথে দেখলেও সমস্যা নেই, সবাই জানে সে বিবাহিত। পাকা রাস্তার আসতেই দেখলো গাড়ি দাঁড় করানো। মুখর গাড়ির দরজা খুলে মেহবিনকে বসতে বলল। মেহবিন বসলো। এরপর মুখর নিজে উঠলো, কিন্তু মুখর গাড়ি স্টার্ট দিচ্ছে দেখে মেহবিন বলল, কি হলো? 1 মিনিট। বলেই মুখর পেছনের সিট থেকে দুটো সাদা ক্যাপ বের করলো। সোনালি রঙের কাব্যের বিহঙ্গিনী লেখা ক্যাপটা মেহবিনের মাথায় পরিয়ে দিল, আর বিহঙ্গিনীর কাব্য লেখা ক্যাপটা মেহবিনের দিকে এগিয়ে দিয়ে পরিয়ে দিতে বলল। মেহবিন হেসে পরিয়ে দিল। মাঝে মাঝে এর বাচ্চামো দেখে মেহবিন হাসে। অতপর মুখর গাড়ি স্টার্ট করলো। ঘন্টা দুয়েক পর মুখর ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে গাড়ি দাঁড় করালো। তা দেখে মেহবিন হেসে বলল, এই প্রথম কাউকে দেখলাম যে এরকম একটা দিনে সেজেগুজে হসপিটালে ঘুরতে আসে। মুখর হেসে বলল, এইখানে তো কাব্য তার বিহঙ্গিনীর দেখা পেয়েছিল, তাই এখানেই আসলো। মুখর বের হলো, তারপর মেহবিনের পাশের দরজা খুলে হাত বাড়ালো। মেহবিন মুচকি হেসে মুখরের হাত ধরে নামলো। বেশ কয়েক বছর পর মেহবিন এখানে এলো। মুখর ওর হাত ধরে ভেতরে ঢুকলো। সবাই আর চোখে ওদের দেখছে, তাতে এদের দুজনের কিছু যায় আসে না। মুখর একটা জায়গায় থেমে বলল, ঠিক এই জায়গাটাতে মুখর শাহরিয়ার কাউকে দেখে থমকে গিয়েছিল। জানো, দাদিজানের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়। একটা মেয়ে তাকে হাসপাতালে আনে। আমিও খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসি। তাড়াতাড়ি করে আসতে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটার হাতে কিছু জিনিসপত্র ছিল, ওগুলো পড়ে যায়। আমি সরি বলে উঠিয়ে দিতেই মেয়েটাও ইটস ওকে বলে। তার এই সতেজতা আমাকে মুগ্ধ করে। আমি তার দিকে তাকিয়েই দেখি এক বোরকা হিজাব পরা মেয়ে। আমি তাড়াতাড়ি করে দাদিজানের কাছে যাই। তার কিছুক্ষণ পরে দেখি মেয়েটা দাদিজানের কেবিনে এলো। পরে জানতে পারি সেই যে দাদিজানকে হাসপাতালে নিয়ে এসেছে। তাকে ধন্যবাদ জানাবো এমন সময় তার ফোন আসে। সে বলে তার যেতে হবে, বলেই সে বাইরে বেরিয়ে আসে। আমিও পেছনে বের হই। পরে দেখি সে দৌড়ে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো অসুবিধায় পড়েছে, আমিও গেলাম। দেখলাম সে ঢাকা মেডিকেল ক্যাম্পাসে ঢুকছে, আমিও ঢুকলাম। সে সোজা কলেজের স্টোর রুমের দিকে গেল। মেয়েটা গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। তখন একটা মেয়ে কোনো রকমে বের হয়ে ওকে জড়িয়ে ধরল। মেয়েটা সেই মেয়েটাকে শান্ত করলো, কি যেন জিজ্ঞেস করলো, তারপর মেয়েটার হাত ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। সোজা থামলো একটা ছেলের সামনে। মেয়েটা জিজ্ঞেস করলো এই ছেলেটাই কি না। মেয়েটা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মেয়েটা কিছু না ভেবে ছেলেটাকে থাপ্পড় মারলো। ছেলেটা মারতে এলেই মেয়েটা ঘুষি মেরে দিল। মুহূর্তেই সেখানে ছোটোখাটো একটা জটলা বেঁধে গেল। মেয়েটা ছেলেটাকে মারতে লাগলো, তখন কতগুলো মেয়ে এসে ওই মেয়েটাকে ছাড়ালো। পরে জানলাম ওই ছেলেটা তার রুমমেটের মানে ওই মেয়েটা যে স্টোর রুমে ছিল তার সাথে মিসবিহেভ করেছিল। আর আমি মেয়েটার সাহসিকতা ও সতেজতায় আটকে গিয়েছিলাম। তুমি জানো সেই মেয়েটাকে? মেহবিন মুচকি হেসে বলল। না। তখন মুখর বলল, সেই মেয়েটা তুমি বিহঙ্গিনী। তাই বুঝি? আপনি না বলে তো জানতেই পারতাম না। মজা করছো? না তো। তুমিও না? তা এখন কি এখানেই থাকবেন নাকি যাবেন? চলো। মুখর আর মেহবিন ঢাকা মেডিকেল ক্যাম্পাস ঘুরলো। তারপর ওখানে থাকা দোকান থেকে ফুচকা খেলো। ফুচকা খাওয়ার সময় মুখর মেহবিনের নিকাব ধরে রেখেছিল। তা দেখে কতজনে মুচকি মুচকি হাসছিল। দুপুর হয়ে যাওয়াতে মেহবিন আর মুখর একটা রেস্টুরেন্টে ঢুকলো আলুওয়ালা কাচ্চি খেতে। মুখর আজকেও মেহবিনকে খাইয়ে দিল। আজ অবশ্য মেহবিন মুখরকেও খাইয়ে দিল। এরপর ওরা একটা ফুলের দোকানের সামনে গেল। অনেকগুলো অর্কিড করা গোলাপ ফুল কিনলো। একটা বেলি ফুলের মালাও কিনলো। বেলি ফুলের মালা হাতে জড়িয়ে দিল মুখর, আর ফুলগুলো দিয়ে বলল, এই কয়েক মাসে আমাদের অনেকবার দেখা হয়েছে, কিন্তু পরিস্থিতির চাপে পরে ফুল দেয়া হয়নি। আজকেও দেয়া হয়নি, তাই এখন সব সুদে আসলেই দিয়ে দিলাম। ফুলগুলো এতই বেশি ছিল যে মেহবিনের হাতে জায়গা হলো না। ও পেটের সাথে মিশিয়ে দিয়েই 2 হাত দিয়ে আঁকড়ে ধরল। তখন পাশেই একটা কাপল ছিল। মেয়েটা ছেলেটাকে গুঁতো মেরে দেখালো যে এভাবে ভালোবাসতে হয়। বেচারার আর কি, সে একবার ম্যানিব্যাগের দিকে তাকালো, আবার মেয়েটার দিকে। ছেলেটা হেসে বলল। এই সব কিছুই মেহবিন আর মুখর শুনল।
মুখর হেসে আরও কতগুলো ফুল কিনলো আর মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ফুলগুলো সুন্দর চিন্তা রাখার মানুষটার জন্য। মেয়েটা ছেলেটার দিকে তাকালো, ছেলেটা হেসে মাথা নাড়ালো। মেয়েটা তার দেখে ফুলগুলো দিয়ে ধন্যবাদ জানালো। মেহবিন হাসলো, তারপর এগিয়ে গিয়ে ফুলগুলো ধরিয়ে দিয়ে বলল, এগুলো ধরুন, এখন আমি গাড়ি ড্রাইভ করব। বলেই মেহবিন চলে এলো। তখন মেয়েটা বলল, মুখর হেসে বলল, না আপু, সে রাগ করেনি, বরং খুশি হয়েছে, কারণ এই ফুলের জন্য আপনার মুখে হাসি ফুটেছে। সে ফুলগুলো আমায় দিল কারণ তার ক্যারি করতে কষ্ট হচ্ছিল, আর গাড়ি সে চালাবে কারণ আমি আজ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম। তখন পেছন থেকে আওয়াজ আসলো, যে মানুষটার সমস্তটা জুড়ে আমি তার কাউকে কয়েকটা ফুল দেয়া তাতে কি জেলাস হব নাকি আমি? মানুষটাই যেখানে, আমার জেলাসি রেখে সম্পর্কের কেন অবনতি ঘটাবো বলুন? সব থেকে বড় কথা, আমরা একে অপরকে বিশ্বাস করি। এখন যদি আমার সবগুলো ফুল ভাইয়াকে দিয়ে দিই, তবুও সে কিছুই করবে না, বরং সে হেসে আমায় দোকান থেকে আরও ফুল কিনে দেবে। কাব্য, আসুন, আমাদের যেতে হবে। মেহবিনের কথায় মুখর হাসলো আর বলল, কাব্যের বিহঙ্গিনীর আলাদা বিশেষত্ব আছে আপু, সবার মতো তাকে ভাবলে শূন্য হাতে ফিরতে হবে। যাই হোক, হাসছি। ছেলেটা হেসে বলল। না, সে আমায় কাব্য বলে ডাকে। মুখর ওখান থেকে চলে এলো, গাড়িতে এসে বলল, ফুলগুলো ছেলেটাকে দিয়ে আসলেই পারতে তাহলে। দিলে আপনি খুশি হতেন বুঝি? হতাম তো, আমার বউ হয়ে অন্য একজনকে ফুল দিচ্ছ, খুশি হতামই তো। আমি তো আর তুমি নই, আমার জেলাসি আছে। তাহলে ওখানে যে ডায়লগ দিলাম সেটা ভুল হয়ে গেল? আরে তুমি সিরিয়াসলি কেন নিচ্ছ? আমি তো মজা করছিলাম। বুঝি আমি আর শেখ তাজেলের মতো ছোট নেই আর। কথাটা শুনে মুখর ওর দিকে তাকালো, ওর দিকে তাকাতেই মেহবিনও তাকালো, আর দুজন একসাথেই হেসে ফেললো। বাইরে থেকে ওই ছেলে মেয়ে দুটো দেখলো, যদিও ওদের কারোরই মুখ দেখেনি তারা, তবে উপলব্ধি করেছে অনেক সুন্দর চিন্তাধারার মানুষ তারা। মেহবিন গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। বিকেল হয়ে এসেছে, ওরা ফুটপাতে নামলো, হাতে হাত রেখে অনেকক্ষণ ঘুরলো। তারপর একটা শুনশান দেখে লেকে ওদের গাড়ি থামালো। এটা একটা নির্জন এলাকা, মানুষজন নেই, আর ওই লেকে বেঞ্চও নেই। মেহবিন নেমে বড় গাছটার নিচে ঘাসের উপর বসলো, মুখরও বসলো। মুখর মেহবিনকে বলল নিকাব খুলে ফেলতে, ও নিকাব খুলে ফেললো। মুখর এসে মেহবিনের হাতে হাত রাখলো। মেহবিন মুখরের কাঁধে মাথা রেখে বিকেলটা অনুভব করতে লাগলো। সন্ধে হয়ে এলো। আজ মেহবিন কিছুই বলছে না যে ওদের ফিরতে হবে, কারণ আজকের দিনটা মুখরের নামে। সন্ধ্যা হতেই মুখর মেহবিনকে নিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিল, তারপর গাড়িতে উঠলো। তারা মৌমাপুরে ফিরে গেল, তবে মেহবিনের বাড়িতে নয়, মুখরের বাড়িতে। ওরা বাড়িতেই পৌঁছালো। মুখর একটা লাল শাড়ি ধরিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে পরে আসতে। মেহবিন হেসে শাড়িটা নিয়ে চলে গেল। ও শাড়িটা পরতে বেরোতেই এদিকে মুখর ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে ফেলেছে। টেবিলে ক্যান্ডেল জ্বালিয়ে খাবার সার্ভ করলো, নিজেও ফ্রেশ হয়ে একটা সাদা পাঞ্জাবি পরে এলো। মেহবিন রুম থেকে বের হতেই দেখলো অন্ধকার। একটু আগাতেই দেখলো মুখর ক্যান্ডেল হাতে নিয়ে এগিয়ে আসছে। মুখর মেহবিনের হাত ধরে টেবিলে বসিয়ে দিল। ওখানে যেতেই মেহবিন অবাক হয়ে গেল, টেবিলটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, সেই সাথে ক্যান্ডেল জ্বালানো। মুখর হেসে বলল, ফর মাই বিহঙ্গিনী, অনলি ফর ইউ। মেহবিন হাসলো। তখন মুখর বলল, লাল শাড়িতে মোমবাতির আলোতে অদ্ভুত সৌন্দর্য গ্রাস করছে তোমায় বিহঙ্গিনী। শুক্রিয়া। এবং সাদা পাঞ্জাবিতে মোমবাতির আলোতে আপনাকেও দারুণ লাগছে। শুক্রিয়া। তো খাওয়া শুরু করা যাক। ওরা দুজনেই একসাথে খাবার খেলো। মুখর সব কিচেনে রেখে এলো। মুখর হুট করেই মেহবিনকে কোলে তুলে নিল আর অন্য একটা রুমে নিয়ে গেল। সেই রুমটাও আজ মোমবাতি দিয়ে সাজানো, ড্রেসিং টেবিলে ফুল রাখা। মুখর বিছানায় নিয়ে বসালো। এরপর মেহবিনের বরাবর বসে তারপর মেহবিনের চোখে চোখ রেখে বলল, তুমি যদি আকাশ হও, আমি না হয় মেঘ হয়ে তোমাতেই বিচরণ করব। তুমি যদি চাঁদ হও, আমি না হয় তোমার জ্যোৎস্না হয়ে আলো ছড়াবো। তুমি যদি মেঘ হও, আমি না হয় তোমার বৃষ্টি হয়ে ঝরব। তুমি যদি ঝর্ণা হও, আমি না হয় তোমার ধারা হয়ে বয়ে চলব। তুমি যদি সাগর হও, আমি না হয় তোমার ঢেউ হয়ে আছড়ে পড়ব। তুমি যদি পাহাড় হও, আমি না হয় আরোহী হয়ে তোমাকে জয় করব। তুমি যদি ফুল হও, আমি না হয় ভ্রমর হয়ে গুনগুনিয়ে তোমায় গান শোনাবো। তুমি যাই হও না কেন, আমি শুধু তোমারই হব। কবিতাটা শুনে মেহবিন মুগ্ধ হয়ে গেল। ও কিছু বলবে তার আগে মুখর বলল, আজ যদি বিহঙ্গিনীকে রাতটাও তার কাব্যের নামে করে দিতে বলি, তাহলে কি সে দেবে?
মেহবিন হেসে অন্যদিকে তাকিয়ে বলল। যদি না বলি তাহলে কি সে মানবে? মুখর হেসে বলল। জানি সে না বলবে না, তাই আমারও মানা না মানার কোনো দায় নেই। মুখর মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল। দিন শেষে আজ বিহঙ্গিনীর কাব্যের ইচ্ছে, বিহঙ্গিনীর তার কাব্যের ভালোবাসার রং দ্বারা রঙিন হোক। সকালে মুখের ওপর হালকা পানি পড়তেই চোখ খুলল মুখরের। চোখ খুলে তার বিহঙ্গিনীকে কালো শাড়িতে দেখে মুগ্ধ হয়ে গেল সে। চুল খুলে টপ টপ করে পানি পড়ছে, আর তার বিহঙ্গিনী এক হাত দিয়ে চুল মুছছে। ইস কি নিদারুণ দৃশ্য! চুল মুছতে মুছতে মেহবিনের নজর পড়ল মুখরের দিকে। অবাক হয়ে সে তার বিহঙ্গিনীর দিকে তাকিয়ে আছে মুখর। তা দেখে মেহবিন বলল। উঠে পড়েছেন, আমি এখনই ডাকতাম আপনাকে। মুখর হেসে বলল। না ডেকেই ভালো করেছো। তুমি ডাকলে কি আর এই চুল মুছার নিদারুণ দৃশ্য দেখতে পেতাম? আবার ডাকলেও আলাদা এক দৃশ্য হতো। চোখ খুলতেই তোমার মুখটা একদম কাছ থেকে দেখতে পেতাম। দুটোই মনোমুগ্ধকর দৃশ্য, তবে এর আলাদা আলাদা বিশেষত্ব আছে। মেহবিন মুচকি হেসে বলল। কি সকাল সকাল শুরু করে দিলেন তো। শুনুন, পছন্দের মানুষটা সবকিছুই সুন্দর, মনোমুগ্ধকর লাগে আমাদের, শুধু তার সঙ্গটা প্রয়োজন, ব্যাস। তা আমার এই ঘুম থেকে ওঠার দৃশ্য কি তোমার মনোমুগ্ধকর লাগছে বিহঙ্গিনী? মেহবিন মুচকি হেসে বলল। অনেক হয়েছে, এবার ফরজ গোসলটা সেরে ফেলুন। সূর্যমামা উঠে পড়েছে বেশ খানিকটা আগেই। ফজরের নামাজের কাজা হয়ে গেছে তো। কথা ঘোরাচ্ছ তুমি? হ্যাঁ, ঘুরাচ্ছি। এই যে টাওয়াল, যান গোসলে যান। আমি অপেক্ষা করছি, একসাথে ফজরের কাজা সালাত আদায় করব। নামাজ পড়তে হবে বলে এই যাত্রায় বেঁচে গেলে। বলেই মুখর মেহবিনের থেকে টাওয়াল নিয়ে চলে গেল। মেহবিনের আয়নায় নিজেকে দেখল। কালোদের দুজনের ভালোবাসায় একটা রাত গেছে। এতক্ষণ যাবৎ নিজেকে অনেকটাই সামলে রেখেছে মেহবিন, কিন্তু মূলত তার লজ্জা লাগছে মুখের দিকে তাকাতে। মুখর গোসল শেষ করে পায়জামা পাঞ্জাবি পরে আসতেই দেখলো মেহবিন জায়নামাজ বিছিয়ে হাতে মুখরের টুপি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখর গিয়ে মুচকি হেসে মেহবিনের কপালে ছোট্ট প্রেমের পরশ দিল, তারপর হাত দিয়ে টুপি দিয়ে নামাজে দাঁড়ালো। দুজনে একসাথে নামাজ আদায় করে নিল। মেহবিন রান্নাঘরে গেল রান্না করবে বলে। কাপড়ে একটু সমস্যা হচ্ছে দেখে ও আঁচলটা কোমরে গুঁজে দিল। চুল ভেজা থাকলেও ও খোপা করে নিল। এই দৃশ্যটা মুখর দেখলো, আর এই দৃশ্যটা ওর অন্যরকম সুন্দর লাগলো, কারণ এই রকম দৃশ্য সে আজ পর্যন্ত দেখলো না। মেহবিন পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। ফ্রিজে মাংস ছিল, সেটা সে আগেই বের করে ভিজিয়ে রেখেছিল। রুটি বানাবে আর কষা মাংস রান্না করবে সে। কাটাকাটি শেষ করে কড়াইতে তেল দিল। একটু গরম হতেই তখন মুখর পেছন দিয়ে এসে ওকে জড়িয়ে ধরলো আর বলল। এইরকম দৃশ্য দেখতে যে কতদিন অপেক্ষায় ছিলাম তা বলার মতো না। কোমরে কাপড় গুজে হাত খোপা করে রান্না করা, ইস কি নিদারুণ দৃশ্য। অনেক হয়েছে, এখন ছাড়ুন, তেল গরম হয়ে গেছে। সরো সরো, আজ রান্না আমি করব। দেখবে তোমার জামাই আজ কি রকম রান্না করে। তা তো দেখবই, তবে সেই রান্নাটা করতে পারলেও সে কি রুটি গোল করতে পারবে? হ্যাঁ, তুমি রুটি বানাতে চেয়েছিলে? গরম গরম রুটি আর কষা মাংস, ইস কি দারুণ খেতে। যদিও চালের আটা হতো তাহলে আরো বেশি বেস্ট হতো। আরো 2টা রুটি দেই তোমায়, দেখো কি স্বাদ। মুখরের এমন কথায় মেহবিন হাসলো আর বলল। অনেক হয়েছে, আপনি মাংস রান্না করুন আর আমি রুটি করছি। কাজ কাম ভাগ করে করলে ভালোবাসা বাড়ে। মেহবিন হেসে ময়দা নিল। মুখর মাংস রান্না করছে আর মেহবিন রুটি বানাচ্ছে। দুজন খুনসুটিও করছে। মুখর আর মেহবিনের মুখে তৃপ্তির হাসি। রান্না করা শেষ হলো, দুজনে খেতে বসলো। মুখর মেহবিনকে খাইয়ে দিল। মুখর আজ পুলিশ স্টেশনে যাবে। মুখর বলল। তোমার তো আজও ছুটি, কারণ শুক্রবার, তো তোমায় বাড়ি নামিয়ে দিয়ে যাব। না, আমি মামা বাড়িতে যাব, বাজ পাখি আর ফুল ওখানে। সন্ধ্যার আগে ফিরে আসবো আমি বাড়ি। আচ্ছা, তা সেদিন তো তোমার মামা বাড়ি থেকে কেউ এলো না? এসেছিল, কিন্তু ওখানে যায়নি। যাই হোক, আগেরবার পরার জন্য কিছু ছিল না দেখে 5টা শাড়ি আর 2টো বোরকা এনে রেখেছেন, যা দেখে আই এম ইমপ্রেসড। তো আমার বউ মাঝে মাঝে আসবে, সব সময় কি আমার জিনিস পরবে নাকি? কেন, আপনারটা পরাতে আপনার সমস্যা হয় নাকি? হ্যাঁ, তা হবে কেন, তবে আমি আমার বউকে শাড়িতেই দেখতে বেশি পছন্দ করি। এখন রেডি হন তো, আমিও হব। মামা স্টেশনে গাড়ি পাঠিয়ে দেবে বলেছে।